দেশের স্বার্থ সবার আগে, প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পদ্মা বাঁচাও কর্মসূচিতে মির্জা ফখরুল। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। নারায়ণগঞ্জে মহাসড়কে থেমে থাকা মিনি বাসে আগুন, নাশকতার আতঙ্কে মৌসুমের শুরুতেও কক্সবাজারে পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম। রংপুরে পারিবারিক কবরস্থানে ব্যবসায়ী আশরাফুলের দাফন সম্পন্ন। ফাঁদে ফেলে অর্থ আদায় ছিল হত্যাকারী জরেজ ও তার প্রেমিকার টার্গেট, জানালো র‍্যাব। হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় দাবি আদায়ে প্রয়োজন একটি নির্বাচিত সরকার। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, পানির হিস্যা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান তিনি। বলেন, নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ হয়। ভারতের প্রতি এ সময়ে বাংলাদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে দুপুর 2টায় জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ শুরু হবে। এতেও যোগ দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন। ইকুয়াল ফুটিং এর কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে, স্বার্থটাকে, দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, মহানন্দার পারে মহাসচিব কি কথা বললেন এবং গণসমাবেশের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। বারফি, আমি এখন রয়েছি চাঁপাইনবাবগঞ্জের একেবারে যেটি সদর এলাকা, সেই সদর এলাকার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে। চলো জি ভাই হাড় গেয়ে পদ্মা বাঁচাই, এই স্লোগানে এই পদ্মা বাঁচাও কর্মসূচি কিংবা গণসমাবেশ কর্মসূচি, যে কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যেই তিনি চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছেন, যেটির আয়োজন করেছে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবি সমন্বয় কমিটি, এই গণসমাবেশ কর্মসূচিটির আয়োজক। এবং এখানটাতে অর্থাৎ এই গণসমাবেশে চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসন, চাঁপাইনবাবগঞ্জ 1, 2, 3 সদর এবং নাচল, গোমস্তাপুর, শিবগঞ্জ, এই 3 উপজেলার মানুষ আসলে যুক্ত হবেন, সম্পৃক্ত হবেন। মূলত জনসম্পৃক্ত এই কর্মসূচি। বিএনপি যেমন বিগত দিনে উত্তরের তিস্তার পানি বন্টন নিশ্চিত করার জন্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যেমন নদীমাতৃক সেই অঞ্চলে ব্যাপক কর্মসূচি পালন করেছে, ঠিক তেমনি একই রূপে এই চাঁপাইনবাবগঞ্জে পদ্মা কিংবা গঙ্গার পানি বন্টন সেটা নিশ্চিত করার জন্য, সমতা ভিত্তিক পানি বন্টন নিশ্চিত করার জন্য, এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে এই পানি, পদ্মার পানি আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটি তুলে ধরার জন্য, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য কিংবা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই পানি বন্টনের ন্যায্য হিস্যা নিশ্চিত করার জন্য তাদের যে কর্মসূচি সেটিকে জোরালো রূপে উপস্থাপন করতে যাচ্ছে এই চলো জি ভাই হাড় গেয়ে পদ্মা বাঁচাই স্লোগানে এই গণসমাবেশ থেকে। ধারাবাহিকভাবে এই চাঁপাইনবাবগঞ্জে কিন্তু বিগত দিনে একই রকম কর্মসূচি পালিত হয়েছে। এবার এই বড় পরিসরের এই গণসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্ত হচ্ছেন। যদিও জনসম্পৃক্ত একেবারে সাধারণ জীবন ঘনিষ্ঠ এই কর্মসূচি, কিন্তু তার মধ্যেও এই ধরনের কর্মসূচির মধ্যে নির্বাচনী এক ধরনের আবহ কিন্তু স্পষ্ট হচ্ছে। অর্থাৎ সামনে নির্বাচনকে সামনে রেখে এই অঞ্চলে যারা বিএনপির প্রতিনিধিত্ব করছে বা করতে যাচ্ছে কিংবা যারা মনোনয়ন পেয়েছেন তাদের সঙ্গে নিয়ে আসলে এক মঞ্চ থেকে
বিএনপির পক্ষে এক ধরনের আওয়াজ তোলা কিংবা বিএনপির পক্ষে সাধারণ মানুষকে কাছে টানার যেই বিষয়গুলো সেটিও গুরুত্ব পাবে। সে সঙ্গে একটা বিষয় উল্লেখ করতে হয় যে এখানে বেশ কয়েকজন মনোনয়ন বঞ্চিত আছে, অর্থাৎ সাম্প্রতিক সময়ে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যে মনোনয়ন বঞ্চিত হয়েছেন যারা, তাদেরকেও কি করে ঐক্যবদ্ধ করা যায় সেই চেষ্টাও রয়েছে এই ধরনের কর্মসূচি থেকে। আপনি যেমনটি বলছিলেন, এর আগে বিএনপি মহাসচিব মহানন্দার রাবার ড্যাম স্থান পরিদর্শন করেছেন, সেখানে যেমনটি তুলে ধরেছেন এই জনসমাবেশে উপস্থিত সাধারণ জনগণের মাঝেও নিশ্চয়ই সেই একই ধরনের বক্তব্য উপস্থাপন করবেন যে সাধারণ জনগণ সংশ্লিষ্ট কিংবা বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়ে বিএনপির কতটা কমিটমেন্ট রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা থাকবে বিএনপি মহাসচিবের বক্তব্যে। নিশ্চয়ই প্রান্তিক অঞ্চলের এই মানুষ সেই অপেক্ষায় আছে। মারফি। রবিন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম গণসমাবেশের খবরাখবর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থেমে থাকা একটি মিনি বাস আগুনে পুড়ে গেছে। সকাল ৬টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় শুক্রবার রাত 10টার দিকে মহাসড়কের পাশে নাফ পরিবহনের মিনিবাসটি পার্ক করে চলে যান চালক। রাতভর সেখানেই ছিল বাসটি। সকালে যানটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। সমুদ্রের নীল জলরাশি আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজার যান লাখো পর্যটক। তবে এবছর রাজনৈতিক বাস্তবতা ও নাশকতার আতঙ্কে পর্যটকরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের তাগিদ তাদের। ঢাকার সাথে পর্যটন নগরীর রেল যোগাযোগ হওয়ায় কক্সবাজারে বিগত সময়ের চেয়ে বেড়েছে পর্যটক। পাহাড় আর সমুদ্রের গর্জন উপভোগ করতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতে। এমন পরিবেশে মুগ্ধ পর্যটকরাও। সমুদ্র সৈকতের মাঝে অনেক মনে হইতেছে আমরা হারিয়ে যেতেছি। সুন্দর একটি দর্শনীয় স্থান, আপনারা এসে যদি ভ্রমণ করেন অবশ্যই আপনি যেভাবে হোক বিমোহিত হবেন। এখানে সবাই আসি প্রাণবন্ত হয়ে, আবার এখান থেকে আমরা খুব প্রাণবন্ত হয়ে আমাদের কর্মে ফিরে যাই। কিন্তু হঠাৎ করেই রাজনৈতিক অস্থিরতা, নাশকতা এবং জ্বালাও পোড়াও কর্মকাণ্ডে শঙ্কিত পর্যটকরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের দাবি তাদের। প্রাণনাশের ভয়ে রাস্তায় কি হয়ে যায়, তার জীবননাশের ভয়ে ফ্যামিলি নিয়েও আসতে চায় না। সেই তুলনায় আমাদের কক্সবাজারে এখন পর্যন্ত সিকিউরিটি পারপাস বলেন, আবাদের ফেসিলিটি বলেন, এগুলো অনেক অংশেই কম। সাধারণত বছরের এই সময়টায় কক্সবাজারে বাড়তে থাকে পর্যটকের আনাগোনা। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় অস্থিরতার কারণে পর্যটন নগরী এখন অন্যান্য বারের চেয়ে কিছুটা ফাঁকা। ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সামনে তো নির্বাচন, এখন কি অবস্থা এটা আল্লাহ জানে। আওয়ামী লীগের লকডাউন হিসেবে আমাদের এই কয়েকদিন একটু অস্থিরতার কাজ করতেছে। সামনে যদি লকডাউন হইলে তাহলে দেশের এমনি পরিস্থিতি খারাপ হবে। হোটেল ব্যবসায়ীদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবার হোটেল বুকিং কমেছে 50%। তবে আগামী দিনগুলোতে পর্যটকের সমাগম হবে এমন প্রত্যাশা তাদের। তারা কিন্তু তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু অনেকে কিন্তু এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, আসছেন না। নির্বাচন প্লাস রোজা হইলে এটা একসাথেই হয়ে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত ট্যুরিস্ট অব্যাহত থাকবে, এটা আমরা আশাবাদী। মামুন নুরসি তৌফি, যমুনা নিউজ। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করার টার্গেট ছিল জরেজ ও প্রেমিকা শামিমার। সকালে কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজুর আরিফিন। বলেন, গেল রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় শামিমাকে। এর আগে মূল হোতা জরেজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, জরেজ ও শামিমা মিলে 10 লাখ টাকা আদায়ের পরিকল্পনা করে আশরাফুলকে ঢাকার সোনের আখড়ায় নিয়ে আসে। পরে চেতনানাশক ব্যবহারে আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে জরেজ। কিন্তু টাকা আদায় না করেই কেন হত্যা করা হলো সে রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। মাদকাসক্ত জরেজ 12 নভেম্বর আশরাফুলকে হত্যা করে 26 টুকরা করে হাইকোর্ট এলাকায় ফেলে পালিয়ে যায়। শামিমা আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট।
এদিকে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া আশরাফুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সকাল 8:30টায় রংপুর বদরগঞ্জের নয়াপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আশরাফুলকে। এর আগে গভীর রাতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুলের মরদেহের খণ্ডিত 26টি টুকরা নেওয়া হয় তার গ্রামের বাড়িতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়ক থেকে 2 ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মূল আসামি জরিজুল ইসলাম ও তার প্রেমিকা শামিমাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। টাঙ্গাইল 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করছে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা মোহাম্মদ আলীর অনুসারীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীম আল মামুন। শামীম, বিক্ষোভকারীরা কি বলছেন? মহাসড়কে যানবাহন চলাচলের কি অবস্থা দেখছেন? আজকে কিন্তু টাঙ্গাইলের মধুপুর ধনবাড়ি এই দুটি উপজেলাকে নিয়ে কিন্তু টাঙ্গাইল 1 আসন, এই মধুপুর উপজেলা এই 1 আসনের যে মনোনয়ন বঞ্চিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং তার পক্ষের যে লোকজন রয়েছেন, তার পক্ষের যে নেতাকর্মীরা রয়েছেন এবং তারা কিন্তু এখানে মধুপুরের যে আনারস চত্বর রয়েছে সেই আনারস চত্বরে কিন্তু তারা অবস্থান ধর্মঘট পালন করছেন যে তারা যেন মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়া হয় এবং পুনর্বিবেচনা করা হয়। তার নেতাকর্মীরা এবং সাধারণ জনগণের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আগামীতে যখন প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, প্রাথমিক মনোনয়নের পর যেন জনমত জরিপ করা হয় এবং জনমত জরিপ করার পরে যদি স্থানীয়দের মাধ্যমে যদি অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে যদি মানুষজন চায়, তাহলে তারা হচ্ছে যে এই পুনরায় মনোনয়নের দাবি জানিয়েছেন এবং তারা বলেছেন যে এই আন্দোলন তারা করে যাবেন এবং এই আন্দোলনের মাধ্যমে যদি তারা অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে দাবি যারা করেছেন মনোনয়ন যদি না দেওয়া হয়, তারা পুনরায় হচ্ছে বৃহত্তর আন্দোলন গড়ে তুলছে এমনকি চাইছেন নেতাকর্মীরা। তারা বলেছেন যে তারা মোহাম্মদ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নরসিংদীতে ধানের শীষের পক্ষে জনসভা ও মিছিল করেছে উপজেলা বিএনপি। শুক্রবার শিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে শুরু হয় এই জনসভা। অংশ নেয় উপজেলার 11 ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা নরসিংদী 3 আসনে জোটের প্রার্থী না দিয়ে ত্যাগী ও পরীক্ষিত কাউকে মনোনয়ন দিতে দলের হাই কমান্ডের প্রতি আহ্বান জানান। এই 17 বছর আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে কিন্তু আমি ছিলাম। যতদিন বেঁচে থাকবো শিবপুরের মাটি ও মানুষের কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল সংসদীয় আসন 5 দক্ষিণাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসন এটি। বিভাগীয় হেডকোয়ার্টার হিসেবে বিবেচিত এই আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধির প্রভাব থাকে জাতীয় রাজনীতিতেও। তাই বড় দলগুলোর মনোনয়ন পেতে নেতাদের মধ্যে চলে তীব্র প্রতিযোগিতা। আগামী নির্বাচনে হারানো আসন ফিরে পেতে চায় বিএনপি, আর বরিশাল 5-এ অবস্থান পাকাপোক্ত করতে মরিয়া ইসলামী দলগুলো। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে থাকছে। ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণাঞ্চলের 21 আসনের মধ্যে গুরুত্বপূর্ণ বরিশাল 5। 325 বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে রয়েছে বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন। বরিশাল 5 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের প্রভাব থাকে দক্ষিণের রাজনীতিতে। এছাড়া সরকারের দায়িত্বশীল পদেও থাকেন এই আসনের বিজয়ী প্রার্থী। এটা একটা পলিটিক্যাল হাব নিঃসন্দেহে, এবং কালচারাল হাব, একটা সোশ্যাল হাব, এবং এখানে পলিটিক্সটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বর্তমান সময় না, বহুত আগের থেকে হয়ে আসছে। বরিশাল হচ্ছে বিভাগীয় সদর, সেই হিসাবে সমগ্র বিভাগের প্রাণকেন্দ্র এটি। যিনি এমপি হন, সাংসদই হন, উনি আসলে অলিখিতভাবে সমগ্র দক্ষিণাঞ্চলের রিপ্রেজেন্ট করেন এবং সমগ্র দক্ষিণাঞ্চলের নেতৃত্ব দিয়ে থাকেন।
1991 থেকে 2008 পর্যন্ত বিএনপির দখলেই ছিল বরিশাল 5। এর আগে 1979তেও এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় বিএনপির প্রার্থী। তাই এ আসনে মনোনয়ন চেয়েছিলেন দলের হেভিওয়েট 6 নেতা। এবারও দলের আস্থা বিগত 4 বারের সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ারি। মনোনয়নের পর দলীয় হাইকমান্ডের নির্দেশে প্রকাশ্যে ঐক্যবদ্ধ থাকলেও ভিতরে অনৈক্যের হাওয়া বইছে তৃণমূলের বিএনপিতে। ইনশাআল্লাহ গণতন্ত্র উত্তরণে আমরা এগিয়ে চলছি এবং দেশনেত্রী খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য জেল খেটেছে। তারেক রহমান লন্ডন থেকে আসতে পারে নাই, কাজে এবার তো মহাসমারোহে মানুষ ভোট দেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল কেন্দ্র চরমোনাই দরবার শরীফ বরিশাল সদর উপজেলায়, তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ এই আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। সংসদ সদস্য ও সিটি মেয়র পদে প্রার্থী হয়ে নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে তার। আমি মনে করি ওই পুরানো অঙ্ক অমুকের এত ভোট ছিল, তমুকের তত ভোট ছিল, এগুলো আসলে কিছু না। মানুষ যেহেতু নতুনভাবে অঙ্ক করতে শিখছে, এখন নতুন অঙ্ক কষবে। আগের যে সমস্ত হিসাব কিতাব এগুলো সব বাদ হয়ে যায়। দীর্ঘদিন পর নির্বাচনের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল 5 আসন থেকে প্রার্থী হয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জেম হোসাইন হেলাল। ভোটের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। জামাত ইসলামী যে সিদ্ধান্ত নিয়ে যাকে নমিনি হিসেবে মনোনয়ন দিয়েছে, তাদের সেই ভাইকে নিয়ে তারা কাজ করতে গভীরভাবে আগ্রহী এবং তাকে নিয়ে তারা ময়দানে লড়াই করে এই আসনটি তারা নিয়ে নিতে পারবে বলে আমরা জনগণের কাছ থেকে সেটাই পাচ্ছি। বরিশাল 5 আসনে মোট ভোটার সংখ্যা 4,93,950, নারী ভোটারের সংখ্যা 2,47,000 এবং পুরুষ ভোটার 2,46,943। হিজড়া ভোটার আছেন 7 জন। বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলাদা ভোট ব্যাংক রয়েছে। গুঞ্জন আছে এই দুই দলের প্রার্থী হতে পারে একজন। আর এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে ভোটের মাঠে কঠিন পরীক্ষায় পড়ে যেতে পারে বিএনপির প্রার্থী, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।